নমস্কার। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক দেশ এক ভোট। এই বিষয়টিকে কেন্দ্র করে ইদানিংকালে খুব চর্চা হচ্ছে এবং আল্টিমেটলি আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিলটি পেশ করা হয়েছে পার্লামেন্টে এবং স্বাভাবিকভাবেই বিরোধীরা বাধা দিয়েছে, মুলতবি হয়েছে সংসদ এবং আল্টিমেটলি একটা ডিভিশন ভোট হয়েছে যেটার রায় কিন্তু বিলের পক্ষেই গিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়টিকে কেন্দ্র করে। ওটা একটা ইন্ট্রোডাক্টরি লেভেলের ভিডিও ছিল। তো আপনারা ওটা দেখে নিতে পারেন, তবে এই ভিডিওটি আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। দেখুন, এক দেশ এক ভোট এটা কিন্তু দীর্ঘদিন ধরেই বিজেপির ম্যানিফেস্টোতে রয়েছে এবং বিজেপি এই পার্টি থেকে কেউ পছন্দ করতে পারে, কেউ অপছন্দ করতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যেভাবে ফাংশন করেছে আমরা বারবার দেখেছি যে তারা ম্যানিফেস্টোতে যা যা আছে সেগুলোকে কিন্তু এক্সিকিউট করবার চেষ্টা করেছে। সেগুলো নিয়ে বিতর্ক প্রচুর হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তারা খুব ফার্মলি সেই ম্যানিফেস্টোতে যে সমস্ত বিষয়ে তারা প্রমিস করেছিল সেগুলোকে এক্সিকিউট করবার ধীরে ধীরে চেষ্টা করছে এবং এটাও তার মধ্যে অন্যতম। এখন এক দেশ এক ভোট হলে কি হবে সেগুলো নিয়ে আমরা এই আলোচনার শেষে একটু আলোচনা করব, কিন্তু তার আগে বর্তমান পরিস্থিতির কথা একটু আমরা বলি। আজকে যখন এই বিলটি পেশ করা হলো, স্বাভাবিকভাবেই ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা দলগুলো রয়েছে, অর্থাৎ এনডিএর যারা বিরোধী দল, তারা সংগঠিতভাবে প্রতিবাদ করে। সেটা এক্সপেক্টেডই ছিল। সংসদ মুলতবি করতে হয় একাধিকবার। তারপর টিএমসি সহ অন্যান্য বিরোধী দল ডিভিশন ভোটের আর্জি জানায় স্পিকারের কাছে। ডিভিশন ভোট অ্যাকচুয়ালি একটা আইডিয়া দেয় যে এমপিরা কি ভাবছে, সংসদে যারা এমপি উপস্থিত রয়েছেন তারা কি ভাবছে, তারা কি আদৌ এই বিলটি পার্লামেন্টের কনসিডারেশনে আসুক এর পক্ষে নাকি বিপক্ষে। এবং আরেকটা ঐতিহাসিক ঘটনা আজকে ঘটলো, এই যে নতুন সংসদ ভবন, সেখানে প্রথম ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট করানো হলো। 269টি আসন এই বিলের পক্ষে গেল এবং 198টি এর বিপক্ষে গেল। আমরা জানি এনডিএর এবার লোকসভায় আসন সংখ্যা 294, তার মধ্যে 269টি ভোট তারা পেয়েছে। নিঃসন্দেহে তাই হবে, কারণ এই বিলটি তো এনডিএই এনেছে, সুতরাং তাদের সাংসদরা এই বিলটিকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু 20 জন অনুপস্থিত ছিল। এখন তারা খুঁজে বার করছেন কোন 20 জন অনুপস্থিত ছিল, কেনই বা তারা অনুপস্থিত ছিল, তাদের মনের ভেতর কি চলছে, এই ডিসক্রিপেন্সিগুলো তারা এখন খোঁজ খবর চালাচ্ছেন। এবং একই সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সের কিন্তু এবার মেম্বার 240 জন, তার মধ্যে কিন্তু তারা 198টি ভোট পেয়েছে। ধরা যাক ইন্ডিয়া অ্যালায়েন্সের সবাই এই বিলের বিপক্ষে। সুতরাং এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স আমরা যদি অ্যাভারেজ করি তবে দেখব এই বিলের অন্তত পক্ষে নিরিখে এনডিএ কিন্তু এগিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে রয়েছে, তাদের সংখ্যাও বেশি এবং বেশিরভাগ সদস্যই কিন্তু এই বিলের পক্ষে রায় দিয়েছে, হুইচ ইজ 269, এবং 198 জন এই বিলের বিপক্ষে গিয়েছে। তো যাই হোক, ডিভিশন ভোট থেকে বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সাংসদ যারা উপস্থিত ছিলেন আজকে, তারা চাইছেন যে এই বিলটি নিয়ে আলোচনা হোক এবং এই বিলটি পার্লামেন্টের কনসিডারেশনে আসুক। সেটা এসেছে, সেটা বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে একটা ভালো দিক অবশ্যই। এরপর বিলটি কোথায় যাবে? জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যাবে এবং সেখানে একটা ওয়াইডার ডিসকাশন হবে এবং যারা স্টেক হোল্ডার আছে এই বিলের সবার সাথে আলোচনা করা হবে এবং তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করা হবে কেন বিলটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এখন এখানে 31 জন মেম্বার থাকবেন, 21 জন থাকবেন লোকসভা থেকে, 10 জন থাকবেন রাজ্যসভা থেকে। আসন সংখ্যার নিরিখের অনুপাতেই আসন সংখ্যার অনুপাতেই এই কমিটিতে সদস্যরা নিযুক্ত হবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে। এবং যেহেতু বিজেপি একক, মানে একক বলবো না, সব থেকে বেশি আসন পেয়েছে এমন দল লোকসভায়, তারা নিজেরাই 240টি আসন পেয়েছে একা, সুতরাং তাদের সদস্য সংখ্যা বেশি হবে এবং সার্বিকভাবে এনডিএ তাদের সদস্য সংখ্যা, বিজেপি সহ অন্যান্য যে সহযোগী দলগুলো রয়েছে তারাই সংখ্যাধিক্য হবে এই কমিটিতে, সেটাই বোঝা যাচ্ছে। এবং এই কমিটি আলটিমেটলি বিজেপি লিড করবে, তবে বিরোধী মতামতও অবশ্যই থাকবে, কারণ এবার ইন্ডিয়া অ্যালায়েন্সও যথেষ্ট ভালো ফল করেছে লোকসভায়। তো যাক, এইগুলো হলো টেকনিক্যাল কথাবার্তা, কিন্তু এই বিলটি নিয়ে জটিলতা অ্যাকচুয়ালি কোথায়? দেখুন, একটা অ্যাপয়েন্টেড ডেট থাকে যখন থেকে এটা কার্যকর হবে। এখন ভাবুন যে বিধানসভাগুলোর তো মেয়াদ এক এক রকম,
কারণ এক একটা রাজ্যে এক এক সময় ভোট হয়েছে, লোকসভা আবার অন্য একটা সময় হয়েছে। সুতরাং সব ভোটকে যদি এক জায়গায় আনতে হয়, তবে নিশ্চয়ই কিছু কিছু রাজ্যের বিধানসভার যে মেয়াদ তাকে কমাতে হবে। সুতরাং অ্যামেন্ডমেন্টের দরকার পড়ছে। দেখা যাচ্ছে টেকনিক্যালি 82A, 83, 172, 327 ইত্যাদি ধারাগুলো কিন্তু সংশোধন করতে হবে, নইলে এই বিলটি পাস করা যাবে না, অসম্ভব হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশন তো খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে কিন্তু অনেকে বলেন যে কনস্টিটিউশনটা এমনভাবে ফ্রেম করা খুব সহজ এবং একই সাথে খুব কঠিন। সুতরাং সেই বিষয়টি কিন্তু দেখার দরকার রয়েছে, এবং এই অ্যামেন্ডমেন্টগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু স্পেশাল মেজরিটির দরকার হবে, তাই না? এখন এই স্পেশাল মেজরিটি কি? যতজন সংসদ উপস্থিত রয়েছেন তার 2/3 কিন্তু এই বিলের পক্ষে যেতে হবে। অন্তত পক্ষে আজকের নিরিখে যদি দেখি, আজকে যদি এই বিলটি পাশ করার জন্য ভোট হতো, তাহলে কিন্তু বিজেপির পক্ষে এটা সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে 2/3 মেজরিটি কিন্তু আজকেও বিজেপি পায়নি। বিজেপি বা এনডিএ, বিজেপি এবং এনডিএ, আমি বিজেপি যখন বলছি এবং এনডিএ যখন বলছি, আমি অ্যাকচুয়ালি একই অ্যালায়েন্সকে মিন করছি, যেহেতু বিজেপি মুখ্য দল, বারবার মুখে বিজেপি চলে আসছে। এনডিএ আজকে কিন্তু বিলের পক্ষে 268 জনের সাপোর্ট পেয়েছে। এখন কথাটা হচ্ছে, যদি আমরা 2/3 মেজরিটির হিসেবে যাই, তবে সেটা কিন্তু আজকে 307 হওয়া দরকার ছিল। এখন এনডিএর সার্বিক আসন সংখ্যাই 294, তাহলে অতিরিক্ত 13 জন আরো বাইরে থেকে জোগাড় করতে হবে। সেটা কতটা পসিবল হবে সেটা দেখতে হবে। অবশ্য বিজেপি যেরকম দল, তারা বাইরে থেকে সাপোর্ট নানা রকম ভাবে ব্ল্যাকমেল ট্যাকমেল করে নিয়ে আসে বিভিন্ন সময়, এটা আমরা আগেও দেখেছি। তাদের কাছে ইডি আছে, সিবিআই আছে, তারা এইগুলো করতে সিদ্ধহস্ত। আর একজন তো মাস্টার মাইন্ড বসেই রয়েছেন, তিনি তো চাণক্য হিসেবেই পরিচিত। তবে সেই জন্যই বলা হচ্ছে যে এনডিএর পক্ষে কিন্তু অতিরিক্ত আরো 13টি আসন, 294 জনের সাপোর্ট যদি তাদের পরে থাকে, এবং আরো অতিরিক্ত যে আসন বা যে অতিরিক্ত সংখ্যা বাকি থাকবে 2/3 মেজরিটি পাওয়ার জন্য, সেটা কিন্তু বিজেপি যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি তৈরি করে, তবে তারা আদায় করে ফেলতে পারে। কিন্তু অন্ততপক্ষে আজকের যে ভোট, তার নিরিখে বোঝাই যাচ্ছে যে স্পেশাল মেজরিটির নাম্বার কিন্তু বিজেপি বা এনডিএ নেই। সেজন্য অন্তত আজকের নিরিখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু বিলটি পেশ করা সম্ভব ছিল না। কারণ এটা 2019 সাল নয়, এখানে বিজেপি একাই 303টি আসন পায়নি। বিজেপি নিজে এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হতে পারেনি, এককভাবেই সরকার করতে পারেনি। 272 বিজেপি পায়নি এবার। সুতরাং বিজেপি এবার একটু চাপেই রয়েছে। সেই জন্য স্পেশাল মেজরিটি যদি হাসিল করতে হয় এবং কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ড করতে হয়, এই ধারাগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তবে কিন্তু বিজেপির যে স্পেশাল মেজরিটি লাগবে ভবিষ্যতে, সেটার জন্য কিন্তু বিজেপিকে এখন থেকেই তৈরি হতে হবে, নইলে কিন্তু স্পেশাল মেজরিটি পাওয়া যাবে না। এখন কথাটা হচ্ছে, এই বিলকে যারা সাপোর্ট করছেন কেন করছেন, সরকার কেন তড়িঘড়ি এই বিলটি আনতে চাইছেন? দেখুন, তাদের যুক্তি হচ্ছে, প্রথম কথা হচ্ছে কস্ট রিডাকশন। এক একটা ভোটে প্রচুর প্রচুর টাকা খরচ হয়, যেহেতু বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হচ্ছে, এবং তার জন্য একটা ম্যাসিভ পয়সা খরচ হচ্ছে। একসাথে যদি ভোট হয় লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভা, এবং এটাকে যদি মোটামুটি একটা স্ট্রিমলাইন করা যায়, সিনক্রোনাইজ করা যায়, তবে কিন্তু খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। এটা তাদের প্রথম যুক্তি। দ্বিতীয় যে যুক্তি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, যে যখন একসাথে ভোট হবে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে বারবার ডিসরাপশন হবে না। আমাদের দেশে যেহেতু এতগুলো অঙ্গরাজ্য, তার সাথে পার্লামেন্টের ভোট, এক এক সময় এক একটা রাজ্যে ভোট হচ্ছে, সেখানে আদর্শ আচরণবিধি লাগু হচ্ছে, অনেক কাজ করা যাচ্ছে না, অনেক কাজ থমকে গেছে, যারা সরকারি আধিকারিক তারা ব্যস্ত হয়ে পড়ছেন সেই ভোট নিয়ে। সুতরাং সার্বিকভাবে সমন্বয় তৈরি হচ্ছে না, এবং বারবার ডিসরাপশন হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে। সেটা কমে যাবে যদি একসাথে এইভাবে লোকসভা এবং বিধানসভার ভোট হয়। এবং সব থেকে বড় কথা, রিসোর্সকে অপটিমাইজ করে ইউজ করা যাবে, অর্থাৎ অপটিমাইজেশন অফ রিসোর্স, সেটাও পসিবল হবে একসাথে ভোট হলে। এখন যারা বিরোধী, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হচ্ছে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এখনকার বিজেপি বা এনডিএ সরকার, তারা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ধাঁচে গোটাটা করতে চাইছে। অর্থাৎ
এখানে যখন একসাথে ভোট হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টগুলোর, তখন স্টেটের যে লোকাল ইস্যুগুলো রয়েছে তার উপর আর মানুষের ফোকাস থাকবে না। কারণ সেন্ট্রাল যেহেতু বড়, এবং আমাদের দেশের যে ডেমোক্রেসি বা আমাদের দেশের যে স্ট্রাকচার সেটা ফেডারাল হলেও কিছুটা সেন্টারের দিকে ঝুঁকে কিন্তু। সুতরাং সেন্ট্রাল ইস্যু কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্স পায়, এবং একসাথে যেহেতু লোকসভা এবং বিধানসভাগুলোর ভোট হচ্ছে, মানুষের কিন্তু এই যে স্টেটের যে বিভিন্ন বিষয়, লোকাল লেভেলের যে বিভিন্ন বিষয়, সেগুলো থেকে ফোকাসটা সরে যাবে, এবং সেই জন্য একটা কনফিউশন তৈরি হবে এবং মানুষ ঠিকঠাক করে নিরপেক্ষভাবে রায়দান করতে পারবেন না। এটা একটা বড় যুক্তি। দ্বিতীয় যে যুক্তি তারা দিচ্ছেন তা হচ্ছে যে এই যে একটা বিশাল ইলেকশন হচ্ছে একই সাথে একই দিনে, তার একটা লজিস্টিক্যাল খরচ রয়েছে, তার সাথে সাথে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার রয়েছে। আমাদের যে নির্বাচন কমিশন 6টা জায়গায় একসাথে ইলেকশন করাতে গেলে তাদেরই ঘাম বেরিয়ে যায়, তারা পারে না, এবং তারা ফেজ ওয়াইজ করে। তারা কি করে একই সময় এতগুলো জায়গার ইলেকশন, স্টেট ইলেকশন, স্টেট লেজিসলেশন বা রাজ্য বিধানসভার ইলেকশন এবং সেন্টারের ইলেকশন অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন একসাথে করবে? তারা 6-7টা জায়গার ইলেকশন একসাথে করতে পারে না, তারা এত বড় ইলেকশন কি করে করবে? যেটা প্র্যাকটিক্যালি পসিবলই নয় বিরোধীদের মতে। এবং 3 নম্বর আরেকটা কথা তারা বলছেন যে এক্ষেত্রে যেহেতু সব ইলেকশন একসাথে হবে, যার টাকা আছে, যার পেছনে কর্পোরেট ফান্ডিং রয়েছে, সে বেনিফিটেড হবে, সে তো প্রচুর টাকা খরচ করে দেবে। যারা রিজিওনাল দল তাদের হাতে তত টাকা নেই। সুতরাং যাদের হাতে টাকা আছে তারাই এই মডেলটায় ডোমিনেট করবে, অর্থাৎ বিজেপি এখানে সুবিধে পাবে, কারণ আপাতত কর্পোরেট ফান্ড বিজেপির পিছনেই রয়েছে, এটা আমরা সবাই জানি। তো এই দিকগুলো তারা তুলে ধরেছেন। তবে মুখ্য যে বিষয়টি তারা তুলে ধরেছেন সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচারে রাজ্যগুলো যে গুরুত্ব পায় এবং স্টেট যে ইলেকশনগুলো হয় তার যে গুরুত্ব থাকে সেটা এক ধাক্কায় অনেকটা কমে যাবে, এবং সমস্ত নজর গিয়ে পড়বে সেন্ট্রাল ইলেকশনের ওপর, এবং সেন্ট্রাল ইলেকশনের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি সবটা নিয়ন্ত্রিত হবে। একজন মানুষ সেন্ট্রালে বিজেপিকে ভোট দেবে এবং রাজ্যে তৃণমূলকে ভোট দেবে, একই সাথে যদি তিনি ভোট দেন সেই সম্ভাবনা কিন্তু খুব কম। অর্থাৎ এই যে বৈচিত্র্যটা আছে আমাদের দেশে, যে সেন্টারে কাউকে ভোট দিচ্ছে, বিধানসভায় আরেকজনকে ভোট দিচ্ছে, আবার লোকাল ইলেকশনে আরেকজনকে ভোট দিচ্ছে, অ্যাকর্ডিং টু পারফরমেন্স হতে পারে বা অন্য কোনো লোকাল ইস্যুর কারণে হতে পারে। তো সেই বৈচিত্র্যটা কমে যাবে, সেটা ডেমোক্রেসির পক্ষে ক্ষতিকর এমনটাই বিরোধীরা মনে করছেন। তো এই সমস্ত তর্ক বিতর্ক চলছে, এবং সেই তর্ক বিতর্কের মধ্যেই বিলটি পেশ করা হয়েছে, আপাতত জেপিসিতে গিয়েছে, দেখা যাক এখন কি হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একেবারে নতুন আইডিয়া তেমনটা নয়। 1952 সাল থেকে যবে থেকে ইলেকশন শুরু হয়েছে, 1967 সাল পর্যন্ত কিন্তু আমাদের দেশের লোকসভা নির্বাচন এবং রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন একসাথেই হতো। পরবর্তীকালে 1967 সালের পর যখন পঞ্চম লোকসভা নির্বাচন হবে, ডিউ টু সাম পলিটিক্যাল ডেভেলপমেন্ট সেটা 1 বছর এগিয়ে আসে 71 সালে, এবং তারপরে যেটা হয় যে বিধানসভাগুলোর নির্বাচন এদিক ওদিক হয়ে যায়, কখনো কখনো সরকার পড়ে যায়, তখন তার একটা ইলেকশন হয়, ইত্যাদি ইত্যাদি ভাবে সবগুলো আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু 1952 থেকে যদি 1967 সাল পর্যন্ত দেখি, তবে কিন্তু আমাদের লোকসভা এবং বিধানসভা নির্বাচন, রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন একই সাথে হতো। সুতরাং এটা যে একদম নরেন্দ্র মোদীর ব্র্যান্ড নিউ আইডিয়া তেমনটা নয়। প্রথম থেকে 1967 সাল পর্যন্ত আমাদের দেশে কিন্তু এইভাবেই ইলেকশন হতো। তো সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ধরা যাক এমন হলো, আমাদের দেশে তো রাজ্যগুলো যখন সরকার তৈরি করে, বিভিন্ন রাজ্যে বিধানসভা হয়, একটা সরকার তৈরি হয়, সেই সরকার যে 5 বছরই টিকবে তার তো এমন বাধ্যবাধকতা নেই। কারণ হর্স ট্রেডিং হয়, কেনাবেচা হয়, কারোর অভিমান হয়, গোসা হয়, হয়তো সরকার আগে পড়ে গেল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নতুন যে বিলটি রয়েছে সেখানে বলা হয়েছে, সেখানে যেটা হতে পারে, ধরা যাক পশ্চিমবঙ্গে একটা সরকার আছে, সেই সরকার আজকে নির্বাচিত হলো, অর্থাৎ আজকে 2024, 2029 পর্যন্ত সে থাকবে তার মানে। কিন্তু ধরা যাক 2027 সালে ডিউ টু সাম ডিফারেন্সেস সরকার পড়ে গেল, তাহলে কি হবে? তাহলে একটা অন্তর্বর্তীকালীন ভোট হবে, এবং সেই ভোটে যে সরকার নির্বাচিত হবে তারা কিন্তু 2027 থেকে মাত্র যে 2 বছর বাকি রয়েছে সেই 2 বছরই তারা ক্ষমতায় থাকবে।
সাল পর্যন্ত। সালে আবার একটা ভোট হবে সবার সাথে একসাথে। সেই ইলেকশনে যে সরকার তৈরি করবে সে আবার পরবর্তী 5 বছর থাকবে। তো এই মডেলে ইলেকশন হবে। তো নানা রকম বিষয় রয়েছে এখানে, সবগুলো এই পরিসরে তো ধরা সম্ভব নয়। কিন্তু যাই হোক, এই বিষয়টি নিয়ে কিন্তু তর্ক বিতর্ক একদম তুঙ্গে উঠেছে। এখন দেখা যাক কি হয়। আগামী যে লোকসভার সেশন থাকবে সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচণ্ড একটা তর্ক বিতর্ক হবে, অন্ততপক্ষে তার আভাস কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন, আমাকে গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।